বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ, কিন্তু কেন সেটা জানতে গেলে প্রথমে বুঝতে হবে ওয়াকফ কি, ওয়াকফ বোর্ড কি, কেন নতুন ওয়াকফ আইন পাশ করালো দেশের সরকার, এই আইন নিয়ে এত বিতর্ক কেন। এছাড়া আমরা জানবো যে এই আইনের ফলে বাংলায় কি প্রভাব পড়বে। চলুন তাহলে প্রথমে জেনে নিই ওয়াকফ কি। সহজ সরল ভাষায় বলতে গেলে ওয়াকফ হলো আল্লাহকে প্রদান করা সম্পত্তি। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরাই ওয়াকফে সম্পত্তি দান করতে পারেন, সেটা স্থাবর হতে পারে বা অস্থাবর হতে পারে। ওয়াকফ বোর্ড কি? ওয়াকফ হলো আসলে একটি ইসলামী আইন। এই ওয়াকফে দান করা সম্পত্তি একটি নির্দিষ্ট ট্রাস্ট দ্বারা পরিচালনা করা হয়, যাকে বলা হয় ওয়াকফ বোর্ড। যারা ওয়াকফে সম্পত্তি দান করেন তাদের ওয়াকিফ বলা হয়। মূলত ইসলাম সম্প্রদায়ের ধর্মীয় কাজে এবং উন্নয়নমূলক কাজে এই ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয়ে থাকে। তথ্য বলছে সবচেয়ে প্রাচীনতম ওয়াকফ 876 খ্রিস্টাব্দের দিকে। সম্ভাব্য প্রাচীনতম পুরনো ওয়াকফিয়া প্যারিসের লুভের জাদুঘর দ্বারা পরিচালিত হয়ে আসছে, তবে এর লিখিত কোনো তারিখ পাওয়া যায়নি। অনেক ইতিহাসবিদ এটিকে নবম শতকের মাঝামাঝি বলে মনে করেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর এক প্রতিবেদন অনুযায়ী ভারতের ইতিহাসে প্রথম ওয়াকফের উল্লেখ পাওয়া যায় দিল্লির সুলতান শাহীর প্রথম দিকে। জামা মসজিদ কর্তৃপক্ষকে দুটি গ্রাম উৎসর্গ করেছিলেন সুলতান মুইজুদ্দিন সামঘোর মুলতান। ওয়াকফ হিসেবে ওই গ্রাম দুটি মসজিদের তৎকালীন প্রশাসন সাইখুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছিল। এটিই ভারতের প্রথম ওয়াকফ বলে মনে করা হয়। মুঘল যুগে ওয়াকফের সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিকীকরণ ঘটে। উদাহরণস্বরূপ শাহজাহান 1640-এর দশকে তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। এই ওয়াকফগুলি রক্ষণাবেক্ষণ, আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং পরিচারকদের বেতনের জন্য আর্থিক সংস্থান সরবরাহ করত। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ওয়াকফ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। ব্রিটিশ প্রশাসন নতুন নিয়ম কানুন আনে। 1923 সালে ব্রিটিশ প্রশাসন ওয়াকফ আইন চালু করে, যার মাধ্যমে ওয়াকফ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করাই উদ্দেশ্য ছিল, তবে তারা দুর্নীতি ঠেকাতে পারেনি। স্বাধীনতার পর ভারতে প্রথম 1954 সালে সংসদে ওয়াকফ বিল পাস হয়। এরপর 1995 সালে সংশোধন করা হয় সেই বিল, যেখানে ওয়াকফ বোর্ডকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয় বলে অভিযোগ বিভিন্ন হিন্দু সংগঠনগুলির। 1995 ওয়াকফ বিলের 40 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। অতীতে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বী ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের একছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। আগে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ ছিল না। কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারত ওয়াকফ বোর্ড, তাতে হস্তক্ষেপ করার সুযোগ ছিল না সরকারের। নতুন আইনে তার বন্দোবস্ত রয়েছে। এছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ নিয়ন্ত্রণ করার পদ্ধতি। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা প্রসঙ্গে বিভিন্ন মুসলিম সংগঠনগুলির যুক্তি ছিল যে আসলে সরকার বিভিন্ন ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখলের উদ্দেশ্যেই নতুন আইন আনতে চায়। বিজেপির কি বক্তব্য? অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে কি যুক্তি দিয়েছে শুনে নেব। हमने एक बात कही कि जो योगदान था वक्फ बोर्ड का वो 7% से घटाकर 5%। मान्यवर, अब ये जो कह रहे हैं ये मुसलमान भाइयों के हित में कह रहे हैं जिसका विरोध कर रहे हैं या अहित में? अगर 7 से 5% हमने कम किया तो कहां जाएगा? वो वक्फ में रहेगा। वक्फ बोर्ड का कम किया है। जो मस्जिद चल रही है उसको हमने 2% बढ़ाया है। ये उल्टा समझ रहे हैं। मान्यवर, ये बिल जमीनों की सुरक्षा प्रदान करेगी। मान्यवर, किसी की जमीन अब घोषणा मात्र से वक्फ नहीं बनेगी, उसको प्रोटेक्शन। বাংলা থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? কেন বিজেপি নতুন ওয়াকফ আইন লাগু করতে এত অতি তৎপর? আচ্ছা, তারকেশ্বরের ডেভেলপমেন্ট কমিটিতে ফিরহাদ হাকিম কি করে চেয়ারম্যান ছিলেন? প্রশ্নটা হিন্দু মুসলমানের বিভাজনের নয়, প্রশ্নটা আইনের। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্তি পাচ্ছে এবং যত ব্রিটিশের তৈরি আইন
মানুষকে গোলাম বানিয়ে রাখার যে আইন ব্রিটিশ তৈরি করেছিল তার থেকে মুক্তি দেবার দায়িত্ব নরেন্দ্র মোদীর এই সরকারের। তো সমস্ত আইনকেই সংশোধিত করা হচ্ছে। যা করা হচ্ছে তা প্রান্তিক দরিদ্র মুসলমানের স্বার্থে, দুর্নীতি বন্ধ করতে। এটা কোনো হিন্দু মুসলমানের বিষয় নয়, বিষয়টি সম্পূর্ণ আইনি বিষয় এবং এটার সংস্কারের প্রয়োজন আছে। পৃথিবী বদলে গিয়েছে। এটা 2025 সাল। এটা জওহরলাল নেহরুর ভারতবর্ষ আর নয়। এই মুহূর্তে নতুন প্রজন্ম তাদের নতুন চোখ দিয়ে ভারতবর্ষ এবং পৃথিবীকে দেখছে। তারই আঙ্গিকে আইনটি আনা হয়েছে। এটার মধ্যে শুধুমাত্র মুসলিম তোষণের জন্য তাদের যে বিভাজন, ব্লক ভোটের রাজনীতি, এই কারণে তারা আজকে একই বিরোধিতা করছে। যদিও নতুন ওয়াকফ আইন আনার আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ দেখাচ্ছে বিজেপি। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি জবরদখল হচ্ছে। তাই ওয়াকফের সুরক্ষার প্রশ্নে অন্তত নতুন ওয়াকফ আইন আবশ্যক বলে মত বিজেপির। উল্লেখ্য, এই ওয়াকফ সম্পত্তি জবরদখলে নাম জড়িয়েছে ফিরহাদ হাকিমেরও। নতুন ওয়াকফ আইন নিয়ে বিরোধীরা কি বলছে? কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির অভিযোগ 44টি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। আসলে মুসলিমদের কোণঠাসা করতে এবং হিন্দুদের বার্তা দিতেই এই নতুন ওয়াকফ বিল এনেছে নরেন্দ্র মোদীর সরকার। कुछ दिन पहले बीजेपी ने लोकसभा में वक्फ बिल पास किया। वक्फ बिल फ्रीडम ऑफ रिलीजन पर आक्रमण है, कॉन्स्टिट्यूशन पर आक्रमण है। उसके एकदम बाद ऑब्जर्वर न्यूज़पेपर, उनका जो न्यूज़पेपर है, ऑर्गेनाइजर, सॉरी ऑब्जर्वर नहीं, ऑर्गेनाइजर में लिखते हैं कि अब जो क्रिश्चियन कम्युनिटी है उनकी जमीन पर हम आक्रमण करने जा रहे हैं। और उसके बाद जो हमारे सिख भाई हैं आपके पास भी आएंगे। तो आप ये मत सोचिए कि ये आप पर आक्रमण नहीं है। और ये एंटी कॉन्स्टिट्यूशन है और एंटी फ्रीडम ऑफ रिलीजन एक्ट है। और ये देश के सब लोगों को मालूम होना चाहिए। तो हम चाहते हैं कि हर कम्युनिटी, हर धर्म, हर भाषा को इस देश में इज्जत मिले, रिस्पेक्ट मिले, जगह मिले। हम चाहते हैं कि यह देश सब लोगों का हो और हर धर्म, हर जात, हर भाषा को इस देश से फायदा मिले। এই নতুন ওয়াকফ আইন কি, কাদের কাজে লাগবে, কিভাবে কাজে আসবে তা জানতে আমরা যোগাযোগ করেছিলাম আইনজীবী শামীম আহমেদের সঙ্গে। কি বলছেন তিনি শুনে নেব। পার্লামেন্টে অমিত শাহ জানিয়েছেন মুসলিমদের স্বার্থে এই ওয়াকফ আইন। আর আমরা দেখেছি যেদিন এই বিল ঘোষণা হয়েছে সেদিন থেকে মুসলিমদের মধ্যে এই ডিসকমফোর্ট তৈরি হয়েছে এবং রাজপথ জুড়ে লড়াই, এই মিছিল চলছে ওয়াকফ বিলের বিরুদ্ধে এবং বর্তমানে যেটা ওয়াকফ আইন হয়েছে। তাহলে যে আইন যাদের স্বার্থে নিয়ে এলেন তারাই বিরোধ করছে, তাহলে বুঝে নিন যে এর কোনো যৌক্তিকতা ছিল না। এক, দুই হচ্ছে যে তাহলে এই আইনটা নিয়ে আসা হলো কেন? বিজেপি যারা রাম মন্দির 370 এইসব করে নিজেদের রাজনৈতিক ক্ষমতা বাড়িয়েছে এবং দেশকে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে ভাগ করতে চেয়ে নিজের রাজনৈতিক ফায়দা লুটেছে, তারা আজকের দিনে রাম মন্দির হয়ে যাওয়ার পরে আর কোনো ইস্যু পাচ্ছে না। ফলে এই জাতিদ্বন্দ্ব, যে লড়াই, জাতিভেদ, তার সুবিধা নেওয়ার জন্যে আরও একবার একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যই এই আইন নিয়ে আসা হয়েছে, যাতে আবার এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে তারা ক্ষমতায় থাকতে পারে। আইন নিয়ে এসছে, আমি অনেকগুলো বিষয়ে প্রভিশনস আছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে একটা সম্পত্তি ওয়াকফ কি ওয়াকফ না এটা যদি গভর্নমেন্ট ক্লেম করে,
তাহলে সেই দিন থেকে সেই ওয়াকফ সম্পত্তি তার ওয়াকফ ক্যারেক্টার হারাবে নতুন আইনে, এবং কালেক্টর সেই সম্পত্তির ম্যানেজমেন্টের দায়িত্ব নেবে। সেই দিন থেকে আর মোতোয়ালি সেই ওয়াকফের সম্পত্তি ম্যানেজমেন্ট করতে পারবে না। তাহলে বুঝে নিন যে একটা সম্পত্তি, সেই সম্পত্তি যার সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে তিনি তার আওতায় নিয়ে নিলেন, আর যতদিন পর্যন্ত তার বিচার শেষ না হবে ততদিন সেই সম্পত্তি তিনি ম্যানেজ করবেন। তাহলে একটা সম্পত্তিতে যদি দেখা যায় যে সেখানে একটা মাজার আছে, সেই মাজারটা যদি গভর্নমেন্ট দাবি করে যে এটা তার সম্পত্তি, তাহলে সেই দিন থেকে সেই মাজারের কন্ট্রোল নেবে গভর্নমেন্ট, আর যতদিন পর্যন্ত এই নিষ্পত্তি হবে না ততদিন চলবে। এই রকম প্রচুর সম্পত্তি আছে যে গভর্নমেন্ট দখলে আছে। আচ্ছা, কোনো রকম রিলিজিয়াস ট্রাস্ট যা আছে আমাদের, সেই সংক্রান্ত আইনে কোথাও লিমিটেশনের প্রয়োগ হয়েছে দেখা যায়নি। এমনকি অ্যাডভার্স পজিশনে ক্লেমও করা যায় না, না স্টেটের এগেনস্টে করা যায়। এখানে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে আপনি আর ক্লেম করতে পারবেন না। তাহলে এই যে সময় বেঁধে দেওয়া, যেখানে বাস্তবতা নিরিখে আমরা জানি যে ভারতবর্ষের এখনও বেশিরভাগ বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি এখনও ওয়াকফ হিসেবে এনরোল্ড হয়নি। তাহলে এই যে আপনি বেঁধে দিলেন এই সময় বেঁধে দিয়ে আসলে এই বিরাট পরিমাণে যে ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তি আপনি দখল নেওয়ার চেষ্টা করছেন, তার প্রয়াস একেবারে স্পষ্ট। ফলে এই আইনটা নিয়ে আসা হয়েছে একটা অভিসন্ধি নিয়ে, যাতে যে সম্পত্তি মুসলিম সাধারণের স্বার্থে ব্যবহার করার কথা ছিল সেই সম্পত্তি গভর্নমেন্ট কন্ট্রোল নেবে, এবং আলটিমেটলি আপনারা জানেন যে সরকারি বিভিন্ন যা সম্পত্তি আছে তা বেসরকারীকরণ করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও তাই করা হবে, সরকার এই সম্পত্তির দখল নেবে, আলটিমেটলি ওই আদানি আম্বানির মতো কিছু নেতার কাছে সেগুলো বিক্রি করবে। আর আরও একটা কারণ হচ্ছে এই সময়টা, যখন দেখুন পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস নিয়ে লোকে এর মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি প্রকাশ্যে চলে এসছে, তখন এই এখানকার শাসক দল আর ওখানকার শাসক দল ইউনিয়নের তারা যৌথ উদ্যোগে এইগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আর সেই জন্যই এই টাইমটাকে বেছে নেওয়া হয়েছে যে যাতে দেখুন দিল্লি আইন পাস করছে আর সব লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গে কেন্দ্রে। বুঝে নিতে অসুবিধা নেই যে আসলে এই যে দুর্নীতির পাহাড় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টাও একটা করছে এই দুজনে হাত মিলিয়ে। মুসলিম সমাজের প্রতিনিধি মুফতি আব্দুস সালাম কি বলছেন তিনি, কেন তারা নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, প্রতিবাদ করছেন, শুনে নেব। পার্লামেন্টে, রাজ্যসভায়, বিধানসভায় বা কোনো রাজ্যের যদি কোনো আইন এমন আসে যা দ্বারা মুসলিমদের উপকার হবে না অপকার হবে, তো সে বিষয় আন্দোলন করা, গণতান্ত্রিক পদ্ধতিতে মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে তাদের দায়িত্ব পালন করা। আমরা সেই আন্দোলন সেই দায়িত্ববোধ থেকে করেছি। আমরা মনে করি এই আইন ওয়াকফ সম্পত্তির কোনো সুরক্ষা দেবে না, বরং সুরক্ষার দিকটা আরও দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে। কোনো অন্যায়ভাবে দখলকারী কোনো ব্যক্তিকে উচ্ছেদ করার ক্ষেত্রে বাধা তৈরি হবে, এবং ওয়াকফ করার ক্ষেত্রে, ওয়াকফ উদ্ধার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ভারতীয় কোনো সমাজের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, এটা তো কেন্দ্র সরকারের নির্দিষ্ট আইনের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আইন প্রত্যাহারের দাবি করেছি, আমরা কোনো সমাজের বিরুদ্ধে কখনো কোনো মন্তব্য করতে যাইনি। আমরা জানি আমাদের ওয়াকফ প্রপার্টি থেকে কি ইনকাম হবে এবং সেটা কোথায় পাই হবে। এর জন্য কেন্দ্র সরকারের ভাবা মানে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা। আমরা এই আশঙ্কাই করছি যে এরা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে। আমরা মুসলিম সমাজ মনে করি না কোনো মসজিদ করার জন্যে সরকারের কাছ থেকে আমাদেরকে কিছু সাহায্য নিতে হবে, আমরা নিজেরা পারি। আমরা কেবল তার সুরক্ষা চাই, সেই সুরক্ষায় আঘাত আসছে বিধায় আমরা এই আইনের বিরোধিতা করছি। রাজনৈতিক বিশ্লেষকদের কি মত, কেন নতুন ওয়াকফ আইন পাশ করানো নিয়ে এত অতি তৎপরতা দেখিয়েছে বিজেপি? রাজনৈতিক বিশ্লেষক সুমন সেনগুপ্তের সঙ্গে আমরা ইনস্ক্রিপ্টের তরফে যোগাযোগ করেছিলাম। কি বক্তব্য তার, ইনস্ক্রিপ্ট শুনেছে, আপনারাও শুনুন। আসলে হিন্দুত্ববাদী আরএসএস বিজেপির বকলমে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার এটা ছিল তৃতীয় পদক্ষেপ। প্রথম পদক্ষেপ ছিল হচ্ছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো,
দ্বিতীয় পদক্ষেপ ছিল হচ্ছে কাশ্মীরে 370 ধারা বাতিল করা, আর তৃতীয় পদক্ষেপ হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। তারই প্রাথমিক ধাপ হলো ওয়াকফ বিল। এবার এই ওয়াকফ বিল সম্বন্ধে কেন আমাদের এই উদ্বেগ? ওয়াকফ বিলের সমস্যাটা হচ্ছে বেশিরভাগ হিন্দু মানুষ, বেশিরভাগ সংখ্যাগুরু মানুষ মনে করেন এই ওয়াকফ বিল শুধুমাত্র মুসলমানদের সমস্যা। আসলে ওয়াকফ বিল মুসলমানদের শুধু সমস্যা নয়, কোনো একজন হিন্দু মানুষও ওয়াকফ তার সম্পত্তি ওয়াকফ করে দিতে পারে, কিন্তু তাকে 5 বছর অন্ততপক্ষে মুসলমান ধর্মীয় অনুশাসন মানতে হবে। সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় বলা আছে যে প্রত্যেকটি মানুষ তার নিজের ধর্ম প্র্যাকটিস করতে পারে। এইবার এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই ওয়াকফ বিলটার পরে এই ওয়াকফ যে আইনটা তার মধ্যে অমুসলমান মানুষজনকে নেওয়া হয়েছে, যাতে তারা এই সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে হস্তক্ষেপ করতে পারে। এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিল আসলে হিন্দু মুসলমানের মধ্যে আরও মেরুকরণ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। নাগরিকত্ব সংশোধনী আইনের সময়ও দেখা গেছিল বহু হিন্দু মানুষ নেমেছিলেন আগামী দিনে যাতে হিন্দু এবং মুসলমান মানুষ এই ওয়াকফ বিলকে বিরুদ্ধে কথা বলতে পারেন, সেই দিকে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এবং শুধু তাই নয়, এই ওয়াকফ বিলের মধ্যে যে জমি হাঙররা জমি কেড়ে নেবে সেটার দিকে নজর রাখতে হবে। বর্তমানে ওয়াকফ বোর্ডের অধীনে দেশের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিকানা রয়েছে। ভারত জুড়ে রয়েছে 30টি ওয়াকফ বোর্ড। প্রায় 10 লক্ষ একর জমি রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে, যার আনুমানিক মূল্য প্রায় 1.2 লক্ষ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে দেশের সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে উত্তরপ্রদেশে, যা মোট ওয়াকফ সম্পত্তির 27%। আর শুনলে অবাক হবেন, যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই ওয়াকফ সম্পত্তি বেড়েছে বলেই এমনটাই বলছে তথ্য। আর তারপরই রয়েছে তালিকায় পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন করছে সংখ্যালঘু মুসলিমরা। তাছাড়া ইতিমধ্যেই বাংলার বুকে চলছে মেরুকরণের রাজনীতি। রাজনৈতিক মহল মনে করছে এই নতুন ওয়াকফ আইনের ফলে তা আরও তীব্রতর হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় এই নতুন ওয়াকফ আইন লাগু হতে দেবেন না। कोई खिलाफ में कहते हैं, हमको कहते हैं आप क्यों हर धर्म का जगह में जाता है। हम कहा है हम जिंदगी भर जाएगा और जाते रहेंगे। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है। And I will request my parliament members also, they are fighting for Waqf today because the Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy, what we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি, আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। গত কয়েকদিন ধরে এই ওয়াকফ ইস্যুতে সারা দেশের পাশাপাশি সরগরম গোটা রাজ্য। ওয়াকফ আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করছেন, এই খবর সামনে এসেছে। বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকাগুলি যেমন মুর্শিদাবাদ, মালদা, ডায়মন্ড হারবারের মতো জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন সংখ্যালঘু মুসলিমরা। জাতীয় সড়ক অবরোধ থেকে রেল অবরোধ, বাস, বাইক এবং পুলিশের গাড়িতেও আগুন লাগানোর অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বুধবার ইমাম, মুয়াজ্জিন ও সমাজের বিশিষ্ট জনদের সঙ্গে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন। সেখান থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, এখন নজর সেদিকে, একেবারেই সেই দিকেই আমরা চোখ রাখবো, সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা চোখ রাখুন ইনস্ক্রিপ্টের পর্দায়।